নমস্কার বন্ধুরা, আমাদের যে পর্যন্ত ম্যাগনেটিজমের ক্লাস হয়েছিল আমরা ঠিক তারপর থেকে শুরু করব। তো আগের ক্লাসগুলি যারা দেখোনি তাদের জন্য এই ভিডিও ডেসক্রিপশন বক্সে কিন্তু আমি লিঙ্কগুলো প্রোভাইড করব, সেখান থেকে তোমরা কিন্তু আগের ক্লাসগুলো করে নিতে পারো। কারণ পরীক্ষা যেহেতু বেশি দেরি নেই, সুতরাং কোনো ক্লাস পেন্ডিং রাখাটা ঠিক হবে না। তো চলো আজকে যে প্রথম কোশ্চেন থেকে শুরু করব, অর্থাৎ আগের দিনের পরের কোশ্চেন, লাস্ট কোশ্চেনের পর থেকে শুরু করছি। দ্য প্যাটার্ন অফ দ্য ম্যাগনেটিক ফিল্ড লাইন্স ডিউ টু কারেন্ট ক্যারিং সলিনয়েড। তো একটা কারেন্ট ক্যারিং সলিনয়েড আছে, মানে যে সলিনয়েডের মধ্যে কারেন্ট প্রবাহিত হচ্ছে, তার ম্যাগনেটিক ফিল্ডের প্যাটার্নটা কার ম্যাগনেটিক ফিল্ডের প্যাটার্নের অনুরূপ হবে। তো তার ম্যাগনেটিক ফিল্ডের প্যাটার্নটা কিন্তু একটা বার ম্যাগনেটের যেরকম ম্যাগনেটিক ফিল্ড হবে ঠিক সেরকমই হবে। তো এখানে কিন্তু উত্তরটা হয়ে যাবে অপশন বি, অর্থাৎ বার ম্যাগনেট। তো তারপরের কোশ্চেন দেখে নেবো কি বলা হয়েছে। পরের কোশ্চেনে বলা হয়েছে ইফ দ্য ফোর ফিঙ্গার মানে কি? ফোর ফিঙ্গার মানে কিন্তু তর্জনী, অর্থাৎ এই যে এই আঙুলটিকে আমরা ফোর ফিঙ্গার বলি, এই আঙুলটি হচ্ছে ফোর ফিঙ্গার, ঠিক আছে। ইফ দ্য ফোর ফিঙ্গার ইন্ডিকেটস দ্য ডিরেকশন অফ দ্য ম্যাগনেটিক ফিল্ড, আমি তোমাদেরকে বলেছিলাম, আগের ক্লাসেও বলেছি, যে ফোর ফিঙ্গার অর্থাৎ তর্জনী, বা এটাকে অনেক সময় ইন্ডেক্স ফিঙ্গারও বলা হয়। তো ফোর ফিঙ্গার বা ইন্ডেক্স ফিঙ্গার সবসময় কাকে শো করে? ম্যাগনেটিক ফিল্ডকে শো করে, ঠিক আছে। থাম, এটাকে আমরা বলি থাম, ঠিক আছে। তোমরা ইমপ্রেশন দাও, থাম ইমপ্রেশন, ঠিক আছে। তো থাম কিন্তু সবসময় মোশনকে ইন্ডিকেট করে বা বলকে ইন্ডিকেট করে। এবং এটা হচ্ছে মিডিল ফিঙ্গার, এটাকে মিডিল ফিঙ্গার বলা হয়, মিডিল ফিঙ্গার বা মধ্যমা বলা হয়। এই মিডিল ফিঙ্গার কিন্তু কারেন্টকে ইন্ডিকেট করে। এবার যদি রাইট হ্যান্ড রুল হয় তাহলে কিন্তু এই কারেন্টটা নর্মাল কারেন্ট না, ইনডিউস কারেন্ট, অর্থাৎ তৈরি হওয়া কারেন্ট। এবং লেফট হ্যান্ড রুল হলে পরে কিন্তু এটাকে অনলি কারেন্ট আমরা বলতে পারি। তাহলে এখানে বলেছে দেখো, ইফ দ্য ফোর ফিঙ্গার ইন্ডিকেটস দ্য ডিরেকশন অফ দ্য ম্যাগনেটিক ফিল্ড, ফোর ফিঙ্গার ম্যাগনেটিক ফিল্ডকে ইন্ডিকেট করছে। দ্য থাম শো দ্য ডিরেকশন অফ দ্য কন্ডাক্টর, দ্য থাম শো দ্য ডিরেকশন অফ দ্য কন্ডাক্টর, ডিরেকশন অফ দ্য কন্ডাক্টর মানে কন্ডাক্টরের মোশন। আর দ্য মিডিল ফিঙ্গার উইল বি শো, তাহলে মিডিল ফিঙ্গার অর্থাৎ মধ্যমা, মধ্যমা কাকে শো করবে? তো মধ্যমা শো করছে ইনডিউসড কারেন্টকে। হোয়েন দ্য থাম, ফোর ফিঙ্গার অ্যান্ড মিডিল ফিঙ্গার আর স্ট্রেচড পারপেন্ডিকুলার টু ইচ আদার, দিস ইজ কল্ড। তো তোমাদেরকে বলে নিয়েছে যে দেখো, থাম হচ্ছে মোশনকে, মিডিল ইন্ডেক্স ফিঙ্গার হচ্ছে ম্যাগনেটিক ফিল্ডকে, আর কারেন্টকে ইন্ডিকেট করছে মিডিল ফিঙ্গার, এবং এরা পরস্পরের সাথে 90 ডিগ্রি রয়েছে। তাহলে এই যে রুলসটা, এই রুলসটা কার সূত্র অনুযায়ী হচ্ছে, ঠিক আছে। তাহলে এটা দেখো, তোমরা দেখতেই পাচ্ছ যে ডান হাত, তাহলে এটা ফ্লেমিং এর রাইট হ্যান্ড থাম্ব রুল। তাহলে ফ্লেমিং রাইট হ্যান্ড থাম্ব রুল না, ফ্লেমিং রাইট হ্যান্ড রুল, ঠিক আছে। তো ফ্লেমিং রাইট হ্যান্ড রুল হবে। এখানে দেখো রাইট হ্যান্ড থাম্ব রুল আছে, এটা তো অবশ্যই না, এটাতে আমরা করতে পারি না কখনোই আনসার। উত্তরটা হবে ফ্লেমিং রাইট হ্যান্ড রুল, ঠিক আছে, অর্থাৎ অপশন ডি হয়ে যাবে। ফ্লেমিং রাইট হ্যান্ড রুল কিন্তু অপশন ডি যেটা, সেটা তোমাদের উত্তর হয়ে যাবে। এরপরে পরের কোশ্চেনে আমরা ফোকাস করব। পরের কোশ্চেনে কি বলেছে দেখো, হুইচ অফ দ্য ফলোইং রুল শো, কোন রুলস বা কোন নীতিটি শো করে কারেক্টলি ডিসক্রাইব দ্য ডিরেকশন অফ দ্য ফোর্সের ডিরেকশনকে ডিসক্রাইব করে, ম্যাগনেটিক ফিল্ডকে এবং কারেন্টকে অ্যাট দ্য সেম ইনস্ট্যান্ট, ঠিক আছে। তো দেখো, হুইচ অফ দ্য ফলোইং রুলস অর ল, কোন ল বা কোন রুলটি কারেক্টলি ডিসক্রাইব করে ডিরেকশন অফ ফোর্সের ডিরেকশনকে ডিসক্রাইব করে, ম্যাগনেটিক ফিল্ড অ্যান্ড কারেন্ট অ্যাট দ্য সেম ইনস্ট্যান্ট, ঠিক আছে। তাহলে দেখো, এখানে যে অপশনগুলো আছে, এক নাম্বার আছে অ্যাম্পিয়ার সার্কিট ল, এটা তো হবে না। রাইট হ্যান্ড থাম্ব রুল, এটা রাইট হ্যান্ড থাম্ব রুল থেকে আমরা কারেন্টের ডিরেকশনকে দেখে আমরা ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশনটা পাই, কিন্তু বাদ বাকিগুলো আমরা পাই না, ঠিক আছে। পালম রুল, এটাও হবে না। তাহলে ফ্লেমিং লেফট হ্যান্ড রুল যেহেতু অপশনে আছে, ফ্লেমিং লেফট হ্যান্ড রুল কিন্তু অপশন হয়ে যাবে। এবং ফ্লেমিং লেফট হ্যান্ড রুলের উপরে দেখো, আমরা পাই যে ফ্লেমিং লেফট হ্যান্ড রুলের উপরে বেস করে আমাদের যে ইলেকট্রিক মোটর আছে, সেই মোটরের মোশন কি হবে, ঠিক আছে, সেটা কিন্তু আমরা ফ্লেমিং এর লেফট হ্যান্ড রুল থেকে পাবো। এবং ফ্লেমিং এর লেফট হ্যান্ড রুল কি বলে, যে যদি বলা হয় এই থাম, থাম যদি বলের, থাম হচ্ছে বলের দিক হবে কখন, যখন এই ইন্ডেক্স ফিঙ্গার হবে হচ্ছে তোমার চুম্বক ক্ষেত্রের দিক, এবং মিডিল ফিঙ্গার ইন্ডিকেট করবে কারেন্টের দিক, তখন কিন্তু এই থাম্ব অবশ্যই বলের দিককে ইন্ডিকেট করবে। এটাই হচ্ছে ফ্লেমিং এর লেফট হ্যান্ড রুল বলে। এবং ফ্লেমিং এর লেফট হ্যান্ড রুল থেকে কিন্তু আমরা মোটরের বলের দিক পাই, এবং ফ্লেমিং এর রাইট হ্যান্ড রুল থেকে কিন্তু আমরা জেনারেটরে যে কারেন্ট ইনডিউসড হয়, সেই ইনডিউস কারেন্টের ডিরেকশন আমরা পেয়ে থাকি। এরপরে চলে আসবো পরের কোশ্চেনে। পরের কোশ্চেনে বলেছে, ইফ দ্য অ্যাঙ্গেল বিটুইন দ্য ডিরেকশন অফ দ্য কারেন্ট flowing through a conductor and the direction of magnetic field is zero, the force is, তাহলে দেখো কোশ্চেনটি তোমাদেরকে কি বলেছে, যে আচ্ছা, if the angle between the direction of current flowing through a conductor, তাহলে একটা কন্ডাক্টর, তার মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো করছে, and the direction of magnetic field is zero,
তাহলে পরে ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন 0 হচ্ছে। অর্থাৎ বিষয়টা কি দাঁড়াচ্ছে দেখো, এই যে একটা কন্ডাক্টর আছে তার মধ্যে কারেন্ট ফ্লো করছে, এই কারিং যে কন্ডাক্টর আছে তার ম্যাগনেটিক ফিল্ড, ঠিক আছে, ম্যাগনেটিক ফিল্ড এবং কারেন্ট ফ্লো এর ডিরেকশন, এই দুজনের মধ্যে অ্যাঙ্গেল যদি 0 হয় তাহলে পরে ফোর্সের ভ্যালু কি হবে? তো তাহলে দেখো ফোর্সের ভ্যালু কিন্তু 0 হবে, ঠিক আছে। তাহলে ফোর্সের ভ্যালু কি হবে? 0। ইফ দ্য অ্যাঙ্গেল বিটুইন দ্য ডিরেকশন অফ কারেন্ট ফ্লোয়িং থ্রু এ কন্ডাক্টর অ্যান্ড দ্য ডিরেকশন অফ ম্যাগনেটিক ফিল্ড, অর্থাৎ কারেন্ট ফ্লো এর ডিরেকশন এবং ম্যাগনেটিক ফিল্ডের মধ্যবর্তী অ্যাঙ্গেল যদি 0 হয় তাহলে ফোর্সের ভ্যালু কিন্তু 0 হবে। এরপরে চলে আসবো পরের কোশ্চেনে। পরের কোশ্চেনে কি বলেছে? পরের কোশ্চেনে বলেছে field produced by a turns, field produced by n turns of a coil, তাহলে পরে ড্যাশ টাইম দ্যাটস অফ সিঙ্গেল টার্ন। তাহলে ধরে নাও কোনো একটা সলিনয়েড আছে তার মধ্যে n সংখ্যক টার্ন পাকানো হয়েছে, তাহলে পরে একবার পাকানো হলে যে পরিমাণ ম্যাগনেটিক ফিল্ড হতো n টার্ন পাকানোর পরে, n বার পাক খাওয়ার পরে তার মধ্যে ম্যাগনেটিক ফিল্ডের পরিমাণ কি হবে? তো দেখো ম্যাগনেটিক ফিল্ডের পরিমাণ হচ্ছে কিন্তু n টাইমস বৃদ্ধি পাবে, অর্থাৎ বি হয়ে যাবে। অর্থাৎ একবার পাকালে যদি 1 হয় তো n বার পাকালে n টাইমস, আর একবার পাকালে যদি 1 হয় 10 বার পাকালে 10 টাইমস, ঠিক আছে। সেখানে এখানে টাইম নাম্বার অফ টার্নকে n দিয়ে প্রকাশ করা হয়েছে, তো n টাইমস হয়ে যাবে তোমার উত্তর। নেক্সট চলে আসবো পরের কোশ্চেনে, ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন ওয়াজ ডিসকভার্ড বাই। তো দেখো ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন ডিসকভার করেছে, এখানে যে 4টে অপশন আছে, 1 নম্বর অপশনে আছে আইজ্যাক নিউটন, অপশন বিতে আছে মাইকেল ফ্যারাডে, অপশন সিতে আছে দেখো অপশন বি তোমাদের উত্তর হয়ে যাবে, কেন কি ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন অর্থাৎ এই যার উপরে বেস করে ইলেকট্রিক মোটর, জেনারেটর, ইন্ডাকশন কুকার, ঠিক আছে, বা ট্রান্সফরমার কাজ করে, এই লটি কিন্তু আমাদের সামনে এনেছে মাইকেল ফ্যারাডে। অর্থাৎ অপশন বি, আর বাদবাকি অপশনগুলো কিন্তু আমাদের দেখার দরকার নেই, অপশন বি হয়ে যাবে উত্তর। এবং এই মাইকেল ফ্যারাডে কিন্তু ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন যেটি ল আমাদের সামনে এনেছেন তার উপরে বেস করে আমি আবারও বলছি ট্রান্সফরমার, জেনারেট ইলেকট্রিক মোটর, জেনারেটর এবং ইন্ডাকশন, আমরা এখনকার দিনে যে ইন্ডাকশন কুকার ইউজ করি এগুলো কিন্তু সবই কিন্তু ফ্যারাডেস ল অফ ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশনের উপরে ভিত্তি করে কাজ করে। সুতরাং এগুলো কিন্তু যদি তোমাদের পরীক্ষার সময় আসে তাহলে এগুলো কিন্তু নোট করে রাখা অবশ্যই প্রয়োজন। এরপরে দেখে নেবো পরের কোশ্চেন। পরের কোশ্চেনে কি বলা হয়েছে? পরের কোশ্চেনে বলা হয়েছে এ প্রোটন ইজ প্রজেক্টেড ইনটু এ ম্যাগনেটিক ফিল্ড অ্যাজ শোন ইন ফিগার। এবার ছবিটা তোমাদেরকে আমি এঁকে দেখাচ্ছি যে ছবিটা কিরকম হবে। তো দেখো এই যে তোমাদের সার্কিটটি, এই ছবিটি রয়েছে, এই ছবির বেসিসে আমাদের আনসার করতে হবে। তো এটা দেখাচ্ছে যে প্রোটন প্রজেক্টেড হয়েছে এই ডিরেকশনে এবং ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন হচ্ছে এটি, ঠিক আছে। তো আমরা ধরে নিতে পারি যে প্রোটন যে ডিরেকশন বরাবর প্রজেক্টেড হয়েছে কারেন্টের ফ্লোয়ের ডিরেকশনটা সেটা। তো কারেন্টের ফ্লোটা যদি সেই ডিরেকশন বরাবর হয় তাহলে এবং ম্যাগনেটিক ফিল্ড যদি এই দিকে হয়, ঠিক আছে, তাহলে পরে ফ্লেমিং এর যেহেতু এখানে ফোর্সের ডিরেকশন আমাদের দরকার, তাহলে ফ্লেমিং এর লেফট হ্যান্ড রুল অ্যাপ্লাই করে দেখো, তোমাদের থাম কিন্তু নিচের দিকে থাকবে, তাহলে উত্তরটা হয়ে যাবে কিন্তু ইনটু দ্য প্লেন অফ দ্য পেপার, ঠিক আছে। অপশন সি কিন্তু তোমার উত্তর হয়ে যাবে। তুমি এই দিকে যেভাবে যে ডিরেকশনে ম্যাগনেটিক ফিল্ড রয়েছে সেই ডিরেকশনে ম্যাগনেটিক ফিল্ডকে তুমি ধরলে এবং তুমি কারেন্ট ফ্লোয়ের ডিরেকশনকে ঠিক সেই ডিরেকশনে ধরো, তাহলে দেখবে স্বাভাবিকভাবে কিন্তু তোমার থাম নিচের দিকে চলে আসবে, অর্থাৎ ইনটু দ্য প্লেন অফ দ্য পেপার কিন্তু তোমার উত্তর হয়ে যাবে। নেক্সট কোশ্চেন আমরা ফোকাস করবো। তাহলে নেক্সট কোশ্চেনে বলেছে দ্য ম্যাগনেটিক ফিল্ড স্ট্রেংথ ইনসাইড এ কারেন্ট ক্যারিং সলিনয়েড ইজ। তাহলে ম্যাগনেটিক ফিল্ডের স্ট্রেংথ কি হবে ভিতরের দিকে, ইনসাইড দ্য কারেন্ট ক্যারিং সলিনয়েড, কারেন্ট ক্যারিং সলিনয়েডের ভিতরের দিকে ম্যাগনেটিক ফিল্ডের স্ট্রেংথ কি হবে, ঠিক আছে। তো দেখো এটার উত্তর হবে কিন্তু অপশন বি, অর্থাৎ ইউনিফর্ম এবং নন জিরো। ইউনিফর্ম হবে এবং নন জিরো, অর্থাৎ জিরো থেকে বেশি হবে, ইউনিফর্ম অ্যান্ড নন জিরো কিন্তু হবে উত্তর তোমার। নেক্সট চলে আসবো নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেনে খেয়াল করবো কি বলেছে, এ ম্যাগনেট হোয়েন দ্য মুভড নান এ কয়েল। দেখো বলেছে কোশ্চেনটিতে এ ম্যাগনেট হোয়েন মুভড নান এ কয়েল, অর্থাৎ একটা ম্যাগনেটের মধ্যে কয়েলকে আমরা মুভ করাচ্ছি না, প্রডিউস অ্যান্ড ইনডিউস পোটেনশিয়াল ডিফারেন্স ইন দ্য কয়েল। তাহলে কয়েলের মধ্যে কি করছি আমি একটা ম্যাগনেট রয়েছে, সেই ম্যাগনেটের মধ্যে একটা কন্ডাক্টর রয়েছে, সেই কন্ডাক্টরকে আমি ঘোরাচ্ছি কিন্তু আমি কয়েলকে মুভ করাচ্ছি না।
তার ফলে কি হচ্ছে, একটা ইনডিউস পোটেনশিয়াল ডিফারেন্স তৈরি হচ্ছে। হোয়াট হ্যাপেন হোয়েন দ্য ইনক্রিজ দ্য স্পিড অফ দ্য ম্যাগনেট। তাহলে ম্যাগনেট অর্থাৎ যখন কয়েলকে না ঘুরিয়ে অনলি ম্যাগনেটকে ঘোরাচ্ছি, তখন যদি স্পিডটা আমি বাড়াই, ঠিক আছে, ভালো করে দেখো ব্যাপারটা বুঝতে হবে। একটা তোমার কয়েল রয়েছে, সেই কয়েলটি স্টেশনারি অবস্থায় আছে, তার মধ্যে যে ম্যাগনেট আছে সেই ম্যাগনেটটিকে আমি ক্রমাগত ঘোরাচ্ছি, ঠিক আছে। কয়েলকে না ঘুরিয়ে একটা ম্যাগনেট রয়েছে, সেই ম্যাগনেটের মধ্যে আমি কয়েলকে না ঘুরিয়ে একটা কয়েলের মধ্যে একটা ম্যাগনেট রয়েছে, সেই ম্যাগনেটকে আমি বারবার করে ঘোরাচ্ছি। তার ফলে কি হবে, একটা ইনডিউস পোটেনশিয়াল ডিফারেন্স তৈরি হবে, একটা পোটেনশিয়াল ডিফারেন্স তৈরি হবে বা একটা বিভব প্রভেদের সৃষ্টি হবে। এইবার যদি আমরা কি করছি, এইবার যদি আমরা এই ম্যাগনেটের স্পিড বাড়াই, যদি ইনক্রিজ দ্য স্পিড অফ দ্য ম্যাগনেট, এই ম্যাগনেটের স্পিড যদি আমরা বাড়াই ওই কয়েলের মধ্যে, তাহলে কি ঘটনা ঘটবে, ঠিক আছে। তো দেখো তাহলে পরে কিন্তু এই যে ইনডিউস পোটেনশিয়াল ডিফারেন্স যেটা তৈরি হয়েছে সেটা কিন্তু ইনক্রিজ করবে। তাহলে অপশন বি কিন্তু উত্তর হবে তোমার, অর্থাৎ ইনডিউস পোটেনশিয়াল ডিফারেন্স ইন দ্য কয়েল ইনক্রিজেস, অর্থাৎ যে পোটেনশিয়াল ডিফারেন্সটা ইনডিউসড হলো, ইনডিউস মানে তৈরি হলো, সেটাও কিন্তু বৃদ্ধি পাবে। পরের কোশ্চেনে চলে আসবো। পরের কোশ্চেনে বলেছে হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ অথবা আর ট্রু ফর এ কারেন্ট ক্যারিং স্টেট কন্ডাক্টর। তাহলে একটা কারেন্ট ক্যারিং স্টেট কন্ডাক্টরের ক্ষেত্রে কোন স্টেটমেন্টটা এর মধ্যে সত্যি, ঠিক আছে। হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ অথবা আর, অর্থাৎ একটিও হতে পারে একের বেশিও হতে পারে, ট্রু ফর এ কারেন্ট ক্যারিং স্টেট কন্ডাক্টর। তো দেখো এর উত্তর করতে গেলে সবার আগে আমাদেরকে যেটা করতে হবে স্টেটমেন্টগুলোকে পড়তে হবে। স্টেটমেন্ট ওয়ানে কি বলেছে, স্টেটমেন্ট ওয়ানে বলেছে এ দ্য ম্যাগনেটিক ফিল্ড লাইন্স আর কনসেন্ট্রিক সার্কেল উইথ কন্ডাক্টর অ্যাট দ্য সেন্টার, উইথ কন্ডাক্টর অ্যাট দ্য সেন্টার। তো এই স্টেটমেন্টটা কিন্তু সঠিক স্টেটমেন্ট, ঠিক আছে। এবং অপশন দুইয়ে কি বলেছে, দ্য স্ট্রেংথ অফ দ্য ম্যাগনেটিক ফিল্ড ইনক্রিজ অ্যাজ উই মুভ অ্যাওয়ে ফ্রম দ্য কন্ডাক্টর। যদি ম্যাগনেটিক ফিল্ড থেকে আমরা দ্য স্ট্রেংথ অফ দ্য ম্যাগনেটিক ফিল্ড, ম্যাগনেটিক ফিল্ডের স্ট্রেংথ ইনক্রিজ করবে, কখন ইনক্রিজ করবে, অ্যাজ উই মুভ অ্যাওয়ে ফ্রম দ্য কন্ডাক্টর, কন্ডাক্টর থেকে যদি আমরা এটাকে সরিয়ে আনি, ঠিক আছে। এটা কখনোই সঠিক স্টেটমেন্ট না। অপশন তিনে আছে দ্য ডিরেকশন অফ দ্য ম্যাগনেটিক ফিল্ড ক্যান বি ডিটারমাইন্ড ইউজিং দ্য রাইট হ্যান্ড থাম রুল। তো ডিরেকশন অফ দ্য ম্যাগনেটিক ফিল্ড, ডিরেকশন অফ দ্য ম্যাগনেটিক ফিল্ড, ঠিক আছে, ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশনটা আমরা ডিটারমাইন করতে পারি ইউজিং দ্য রাইট হ্যান্ড থাম রুল। তো রাইট হ্যান্ড থাম রুল বা ম্যাক্সওয়েলের থাম রুল থেকে কিন্তু আমরা ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশনকে আমরা ডিটারমাইন করতে পারি, ঠিক আছে। কারণ কি, ম্যাক্সওয়েল থাম রুল কি বলেছে, যদি একটা কারেন্ট ক্যারিং কন্ডাক্টরকে তুমি এমনভাবে ধরো যাতে তোমার থাম হচ্ছে কারেন্ট ফ্লোর ডিরেকশনকে যদি ইন্ডিকেট করে, তাহলে বাদ বাকি আঙুলগুলো কিন্তু তোমার চুম্বক ক্ষেত্রের দিককে নির্দেশ করবে। তাহলে সুতরাং এই স্টেটমেন্টটা ঠিক। তো 3 নাম্বার স্টেটমেন্টটা ঠিক এবং 1 নাম্বার স্টেটমেন্টটা ঠিক, বা 2 নাম্বার স্টেটমেন্টটা কিন্তু ঠিক না। তাহলে এটা দেখবো কোন কম্বিনেশন কোথায় আছে, অপশন বিতে রয়েছে 1 এবং 3। তো অপশন বি কিন্তু তোমার উত্তর হয়ে যাবে, অর্থাৎ 1 এবং 3 এই বোথ 1 and 3 কিন্তু তোমার উত্তর হবে। পরের কোশ্চেন খেয়াল করবো, পরের কোশ্চেনে কি বলতে চাইছে দেখবো। বলেছে ইন হুইচ ডিরেকশন ডাজ এ ফ্রিলি সাসপেন্ডেড বার ম্যাগনেট পয়েন্টস। মানে ধরে নাও একটা বার ম্যাগনেট আছে, বার ম্যাগনেট কিরকম হয় সেটা তো তোমাদের এতক্ষণে অভিজ্ঞতা হয়ে গেছে। আর ফ্রিলি সাসপেন্ডেড মানে একে ধরে নাও একটা দড়িতে ঝোলানো হয়েছে। তাহলে একটা বার ম্যাগনেট আছে, এরকম একটা বার ম্যাগনেট আছে। তো দেখো ফ্রিলি সাসপেন্ডেড বার ম্যাগনেট বলতে কি বোঝায়, একটা সাসপেন্ডেড মানে ঝুলছে, বার ম্যাগনেট তো এরকম বার ম্যাগনেট হয়। তাহলে বার ম্যাগনেটের এটা নর্থ থাকলো, এটা সাউথ থাকলো, তাহলে এর যে নর্থ এর সাউথ, ঠিক আছে, কিভাবে ইন্ডিকেট করবে। তাই এটা বলেছে দেখো, এটা এই যে নর্থ এবং সাউথ যেটা ইন্ডিকেট করবে, যেটা আমাদের ন্যাচারাল, এর যে নর্থ পোলটি থাকবে সেই নর্থ পোলটি কিন্তু নর্থ ডিরেকশনকে ইন্ডিকেট করবে, আমাদের জিওগ্রাফিক্যাল যেটি নর্থ পোল, এবং সাউথ পোল কিন্তু সাউথ ডিরেকশনকে ইন্ডিকেট করবে, ঠিক আছে। তাহলে অপশন কি হবে, জিওগ্রাফিক্যাল নর্থ এবং জিওগ্রাফিক্যাল সাউথ উত্তর হয়ে যাবে, ঠিক আছে। নেক্সট কোশ্চেনে চলে আসবো। নেক্সট কোশ্চেনে কি বলেছে দেখে নেবো। বলেছে দ্য ফোর্স অ্যাক্টিং অন এ কারেন্ট ক্যারিং কন্ডাক্টর প্লেসড ইন এ ম্যাগনেটিক ফিল্ড। একটা কারেন্ট ক্যারিং কন্ডাক্টর আছে, অর্থাৎ একটি প্রবাহী আছে, তার মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো করছে, কারেন্ট ক্যারিং কন্ডাক্টরকে কোথায় রাখা হয়েছে, একটা ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে রাখা হয়েছে, ঠিক আছে। এই অবস্থায় কি ঘটনা ঘটবে সেটি 4টি অপশনের মধ্যে থেকে কিন্তু আমাদের সিলেক্ট করতে হবে। তো দেখো অপশনগুলো পড়লেই কিন্তু আমাদের সঠিক উত্তর বেরিয়ে আসবে। এখানে আমাদের কি বের করতে হবে, দ্য ফোর্স অ্যাক্টিং অন এ কারেন্ট ক্যারিং কন্ডাক্টর। একটা কারেন্ট ক্যারিং কন্ডাক্টরের মধ্যে যে ফোর্স হবে সেটি কি হবে। তো দেখো অপশন এতে বলেছে পারপেন্ডিকুলার টু দ্য ডিরেকশন অফ দ্য কারেন্ট অ্যান্ড ম্যাগনেটিক ফিল্ড। তো এটা তো অবশ্যই হবে, ঠিক আছে, পারপেন্ডিকুলার টু দ্য ডিরেকশন অফ কারেন্ট অ্যান্ড ম্যাগনেটিক ফিল্ড। যেটা এই ফোর্স আমাদের যদি বের করতে হয়, তাহলে ফ্লেমিং এর ফোর্সের ডিরেকশন পাওয়ার জন্য ফ্লেমিং এর আমাদের লেফট হ্যান্ড রুল ইউজ করতে হবে। এবং ফ্লেমিং এর লেফট হ্যান্ড রুলটি কি আরো একবার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখে নাও।
ফ্লেমিং এর লেফট হ্যান্ড রুল বলেছে যে যদি মাত্র তর্জনী যদি ম্যাগনেটিক ফিল্ডকে ইন্ডিকেট করে এবং যদি তড়িৎ প্রবাহের দিককে ইন্ডিকেট করে, তড়িৎ প্রবাহের দিককে নির্ধারণ করে হচ্ছে মধ্যমা, তাহলে পরে কিন্তু অবশ্যই বিদ্যুৎ গোষ্ঠী নির্ধারণ করবে বলের দিককে। ঠিক আছে, তো সেটি এখানে বলা হচ্ছে, দেখো সেটি এখানে বলা হচ্ছে যদি ফোর্স এক জানতে হয় এবং কারেন্ট ক্যারিং কন্ডাক্টরকে একটা রাখা হয়েছে ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে, তার ফোর্সের ডিরেকশন যদি আমাকে জানতে হয় তাহলে সেটি কিভাবে থাকবে, পারপেন্ডিকুলার ডিরেকশনে থাকবে, কার সাথে, কারেন্ট এবং ম্যাগনেটিক ফিল্ডের সাথে। ঠিক আছে, কারণ এরা পরস্পরের সাথে 90 ডিগ্রিতে থাকে। তাহলে অপশন এ তোমার উত্তর হয়ে যাবে, বাদ বাকি অপশনগুলো আর পড়ার দরকার নেই। নেক্সট কোশ্চেন দেখে নেবো, হুইচ অফ দ্য ফলোইং মেথড ক্যান বি ইউজ টু চেঞ্জ দ্য ডিরেকশন অফ ফোর্স কারেন্ট ক্যারিং কন্ডাক্টর। তাহলে পরে কারেন্ট ক্যারিং যে কন্ডাক্টর আছে এর ফোর্সের ডিরেকশন যদি চেঞ্জ করতে হয়, ফোর্সের ডিরেকশন যদি অল্টার করতে হয়, তাহলে পরে আমাদেরকে কি করতে হবে? তো দেখো ফোর্সের ডিরেকশন যদি অল্টার করতে হয় তাহলে কিন্তু আমাদের যেটা করতে হবে যে কারেন্টের ডিরেকশনকে অল্টার করতে হবে। ঠিক আছে, কেননা কোনো একটা সলিনয়েডের মধ্যে যত আমি কারেন্ট প্রবাহ বাড়াবো তত কিন্তু ওর ম্যাগনেটিক ফিল্ডটা আরো বেশি স্ট্রং হবে, কিন্তু কারেন্ট ফ্লোর ডিরেকশন যদি আমি চেঞ্জ করে দিই তাহলে পরে কিন্তু নর্থ পোল সাউথ পোলটা ইন্টারচেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, অর্থাৎ প্রথমে যেই অবস্থায় ধরে নাও একটা বার ম্যাগনেট রয়েছে, সাপোজ আমি তোমাদেরকে বোঝানোর জন্য বলছি, একটা বার ম্যাগনেট রয়েছে, একটা সলিনয়েড রয়েছে। ঠিক আছে, এবার এর মধ্যে দিয়ে ইলেকট্রিসিটি পাস করার জন্য দেখা যাচ্ছে যে এর এই পাশটা নর্থ, এই পাশটা সাউথ, এবং কারেন্ট ফ্লো এর ডিরেকশনটা যদি আমি ধরে নিই এই ডিরেকশনে রয়েছে। এবার যদি উল্টো ডিরেকশনে কারেন্ট ফ্লো হয়, অর্থাৎ এই দিক থেকে যদি কারেন্ট ফ্লো হয় তাহলে পরে দেখবো যে উল্টো হয়ে যাচ্ছে, নর্থটা সাউথ, সাউথটা নর্থ হয়ে যাচ্ছে। ঠিক আছে, অর্থাৎ কারেন্ট ফ্লো এর ডিরেকশন যদি আমি চেঞ্জ করি তাহলে পরে কিন্তু আমার কি হবে, বলের দিক চেঞ্জ হয়ে যাবে। ঠিক একই কারণের জন্য কিন্তু মোটরে কি হয়, প্রথম হাফ টার্নটা একটা মোটরে আমরা স্প্লিট রিং ব্যবহার করি, এবং স্প্লিট রিং এর কাজ কি, প্রথম হাফ টার্ন কমপ্লিট হওয়ার পরে ওর কারেন্ট ফ্লো এর ডিরেকশন চেঞ্জ হয়ে যায়। কারেন্ট ফ্লো এর ডিরেকশন চেঞ্জ হওয়ার জন্য কিন্তু পরের হাফ টার্ন আবার একই দিকে ঘোরে, এই জন্য কিন্তু মোটর একই ডিরেকশনে ঘুরতে থাকে, নাহলে কিন্তু এই কাজটা আমাদেরকে ম্যানুয়ালি করতে হতো। এবং এই কাজটা করে কে, কমিউটেটর। ঠিক আছে, বা স্প্লিট রিং এর কাজ কি, এই যে ডিরেকশনটা, ফ্লো এর ডিরেকশনটাকে অল্টার করা। তাহলে পরে বলেছে এখানে হুইচ অফ দ্য ফলোইং মেথড ক্যান বি ইউজ টু চেঞ্জ দ্য ডিরেকশন অফ দ্য ফোর্স অফ দ্য কারেন্ট ক্যারিং কন্ডাক্টর। তো কারেন্ট ক্যারিং কন্ডাক্টরে যদি ফোর্সকে চেঞ্জ করতে হয় তাহলে পরে আমাদের কি করতে হবে, চেঞ্জিং দ্য ডিরেকশন অফ দ্য কারেন্টের ডিরেকশনকে আমাকে চেঞ্জ করতে হবে। এবং মোটরের ক্ষেত্রে এই যে চেঞ্জের কাজটা কে করে, স্প্লিট রিং করে। কে করে? স্প্লিট রিং কিন্তু এই কাজটা করে, এবং এই স্প্লিট রিংকে কিন্তু কি বলা হয়, কমিউটেটর বলা হয়। যে কারেন্টের ডিরেকশনকে চেঞ্জ করবে তাকে কিন্তু বলা হয় কমিউটেটর। ঠিক আছে, পরের কোশ্চেনে চলে যাব। অ্যাকর্ডিং টু ফ্লেমিং রাইট হ্যান্ড রুল অনুযায়ী দ্য ইন্ডেক্স ফিঙ্গার অ্যান্ড দ্য সেন্ট্রাল ফিঙ্গার অফ দ্য রাইট হ্যান্ড রিপ্রেজেন্ট ডিরেকশন অফ ড্যাশ অ্যান্ড ড্যাশ রেসপেক্টিভলি। তো এই উত্তরটা করার আগে আর একবার ফ্লেমিং এর রাইট হ্যান্ড আমরা দেখে নেব। ফ্লেমিং এর রাইট হ্যান্ডে দেখো এখানে কি বলেছে, যে ইন্ডেক্স ফিঙ্গার হচ্ছে ম্যাগনেটিক ফিল্ডকে এবং মিডিল ফিঙ্গার হচ্ছে কারেন্টকে, আর মোশনের দিককে রিপ্রেজেন্ট করবে কিন্তু থাম। তাহলে এই হচ্ছে আমরা দেখে নিলাম বিষয়টি। এবার আমরা উত্তর করব, আমাদেরকে কি কি বলে দিয়েছে আমরা সেটা দেখে নেব। বলেছে রাইট হ্যান্ড থাম রুল, ইন্ডেক্স ফিঙ্গার। তো ইন্ডেক্স ফিঙ্গার মানে হচ্ছে ম্যাগনেটিক ফিল্ডকে ইন্ডিকেট করবে। ঠিক আছে, তাহলে ম্যাগনেটিক ফিল্ড দেখো প্রথমে আছে এটিতে, আর কোথাও ম্যাগনেটিক ফিল্ড নেই, তাহলে এটাই উত্তর হবে। তাও আমরা দেখে নিচ্ছি, ইন্ডেক্স ফিঙ্গার হচ্ছে ম্যাগনেটিক ফিল্ডকে, এবং সেন্ট্রাল ফিঙ্গার মানে হচ্ছে মধ্যমা। ঠিক আছে, মধ্যমা কাকে ইন্ডিকেট করবে, ইনডিউসড কারেন্টকে। ঠিক আছে, তাহলে ইনডিউসড কারেন্ট রয়েছে পরের অপশনে, তাহলে অপশন ডি কিন্তু তোমার হয়ে যাবে উত্তর। ঠিক আছে, এরপরে চলে আসবো পরের কোশ্চেনে। বলেছে ফ্লেমিং রাইট হ্যান্ড রুল ক্যান বি ইউজ টু ডিটারমাইন। ফ্লেমিং এর রাইট হ্যান্ড রুল কি ডিটারমাইন করতে, অর্থাৎ কি বের করার জন্য আমরা ইউজ করি। তো ফ্লেমিং রাইট হ্যান্ড রুল ক্যান বি ইউজ টু ডিটারমাইন দ্য ডিরেকশন অফ দ্য ইনডিউসড কারেন্ট। অর্থাৎ ফ্লেমিং এর রাইট হ্যান্ড রুল ইনডিউসড কারেন্টের ডিরেকশন বের করার জন্য কাজে লাগে, এবং এই কারণের জন্য কিন্তু জেনারেটরে যে ইনডিউসড কারেন্ট তৈরি হয় তার ডিরেকশন জানার জন্য কিন্তু আমরা ফ্লেমিং এর রাইট হ্যান্ড রুল ইউজ করি। তাই এখানে বলেছে ফ্লেমিং রাইট হ্যান্ড রুল ক্যান বি ইউজড টু ডিটারমাইন দ্য ডিরেকশন অফ ইনডিউসড কারেন্ট। অর্থাৎ ইনডিউসড কারেন্টের ডিরেকশন জানার জন্য আমরা ফ্লেমিং এর রাইট হ্যান্ড রুল ব্যবহার করি। হোয়েন দ্য অ্যাঙ্গেল বিটুইন দ্য ম্যাগনেটিক ফিল্ড অ্যান্ড দ্য মোশন অফ দ্য কারেন্ট। তাহলে এই ম্যাগনেটিক ফিল্ড এবং মোশনের মধ্যে অ্যাঙ্গেল কত ডিগ্রি হবে। ঠিক আছে, তো দেখো এখানে একটা জিনিস তোমাদের মনে রাখতে হবে, এটাও দেখানোর জন্য দেখো তোমাদেরকে আগে আগের ছবিটাতে আমি আরেকবার চলে যাবো, আরেকবার তোমাদেরকে ছবিটা দেখাবো। দেখো এই যে ফ্লেমিং এর যে রাইট হ্যান্ড রুল, দেখো এখানে মোশনের সাথে ম্যাগনেটিক ফিল্ডের কত ডিগ্রি অ্যাঙ্গেল, 90 ডিগ্রি অ্যাঙ্গেল, আবার ম্যাগনেটিক ফিল্ডের সাথে কারেন্টের কত ডিগ্রি অ্যাঙ্গেল, 90 ডিগ্রি অ্যাঙ্গেল। তাহলে এখানে স্বাভাবিকভাবে উত্তর কি হয়ে যাবে, 90 ডিগ্রি অ্যাঙ্গেল হয়ে যাবে। ঠিক আছে, উত্তর কি হয়ে যাবে, 90 ডিগ্রি হয়ে যাবে। ঠিক আছে, 90 ডিগ্রি অবশ্যই হয়ে যাবে উত্তর, এই জন্য অপশন এ কিন্তু তোমাদের উত্তর হবে। নেক্সট কোশ্চেনে দেখে নেবো, ম্যাগনেটিক ফিল্ড লাইন্স ইনসাইড এ বার ম্যাগনেট। তো ম্যাগনেটিক ফিল্ড লাইন, দেখো একটা বার ম্যাগনেট রয়েছে, এই যে একটা বার ম্যাগনেট, এই বার ম্যাগনেটের নর্থ পোল এটাকে সাউথ পোল যদি ক্যালকুলেট করে নিই, তাহলে এই বার ম্যাগনেটের এই যে ম্যাগনেটিক ফিল্ড লাইন বা যেটাকে ফ্লাক্স বলা হয়,
এটি বাইরে থেকে কি করা হয়, নর্থ থেকে সাউথে আসে, এরকম ভাবে নর্থ থেকে সাউথে আসে, নর্থ থেকে বেরোয় এবং সাউথে আসে, এবং এই ফ্লাক্স লাইনগুলো কিন্তু পরস্পরকে কখনোই ছেদ করে না, এই ব্যাপারটি অবশ্যই মনে রাখবে। ঠিক আছে, তাহলে এক্সটার্নালি কি হয়, নর্থ পোল থেকে সাউথ পোল, এক্সটার্নালি নর্থ পোল থেকে সাউথ পোল, আর ইন্টারনালি কিন্তু সাউথ পোল থেকে নর্থ পোল হয়। তাহলে বলেছে ইনসাইড দ্য বার ম্যাগনেট, তাহলে পরে কি সাউথ থেকে নর্থ হবে, তো সাউথ পোল টু নর্থ পোল, অপশন এ কিন্তু তোমার উত্তর হয়ে যাবে যে সাউথ পোল টু নর্থ পোল দা বার ম্যাগনেটের ডিরেকশনটা। এরপরে আমরা আবার চলে যাব পরের কোশ্চেনে, পরের কোশ্চেন দেখে নেব কি বলেছে। পরের কোশ্চেনে বলেছে হুইচ অফ দ্য ফলোইং মেথড ক্যান বি ইউজ টু চেঞ্জ দ্য ডিরেকশন অফ দ্য ফোর্স অন এ কারেন্ট ক্যারিং কন্ডাক্টর। কারেন্ট ক্যারিং কন্ডাক্টরের যদি ডিরেকশন, ফোর্সের ডিরেকশন আমাদেরকে চেঞ্জ করতে হয়, তাহলে পরে আমরা কি করব, আমরা আগে এই কোশ্চেনটা করেছি, এটি রিপিট কোশ্চেন, ঠিক আছে। তো কি করতে হয়, ফোর্সের ডিরেকশন চেঞ্জ করতে গেলে কারেন্টের ডিরেকশনকে আমাকে চেঞ্জ করতে হয়। তাহলে দেখো, চেঞ্জিং দ্য ম্যাগনিটিউড অফ দ্য কারেন্ট, এটা তো কখনোই না। চেঞ্জিং দ্য স্ট্রেংথ অফ দ্য ম্যাগনেটিক ফিল্ড, এটাও না। দ্য চেঞ্জিং দ্য ডিরেকশন অফ দ্য কারেন্ট, এটা উত্তর। তাহলে অনলি 3 উত্তর। তো অনলি 3 আমরা কোন অপশনে পেয়ে যাচ্ছি, অনলি 3 অপশন এতেই আমরা পেয়ে যাচ্ছি। তাহলে অপশন এ কিন্তু তোমার উত্তর হয়ে যাবে, ঠিক আছে। কারেন্টের ডিরেকশন থেকে চেঞ্জ করে কিন্তু সলিনয়েডের পোলের ডিরেকশন, অর্থাৎ নর্থ পোলকে সাউথ পোল, সাউথ পোলকে নর্থ পোল আমরা করতে পারি। শুধু তাই না, আমরা কি করতে পারি, যে এই যে তোমার ডিরেকশন, ফোর্সের ডিরেকশন কিন্তু আমরা চেঞ্জ করতে পারি কারেন্ট প্রবাহের দিককে চেঞ্জ করে, ঠিক আছে। এরপরে পরের কোশ্চেনে আমরা ফোকাস করব। পরের কোশ্চেনে কি বলেছে, দ্য ডিরেকশন অফ দ্য ম্যাগনেটিক ফিল্ড প্রডিউসড বাই দ্য কারেন্ট ক্যারিং সলিনয়েড, ঠিক আছে। তো ডিরেকশন অফ দ্য ম্যাগনেটিক ফিল্ড প্রডিউসড বাই এ কারেন্ট ক্যারিং সলিনয়েড ইজ, তাহলে এর উত্তর কি আসবে, অপশন এ আসবে এর উত্তর, অর্থাৎ প্যারালাল টু দ্য অ্যাক্সিস অফ দ্য সলিনয়েড, অর্থাৎ ডিরেকশন অফ দ্য ম্যাগনেটিক ফিল্ড, ম্যাগনেটিক ফিল্ডের যে ডিরেকশনটা, সেই ডিরেকশনটা কি হবে, সলিনয়েডের ডিরেকশনের সাথে কি হবে, সলিনয়েডের অ্যাক্সিসের সাথে কিভাবে থাকবে, প্যারালাল থাকবে। সলিনয়েডের অ্যাক্সিসের সাথে কিন্তু প্যারালাল থাকবে, পারপেন্ডিকুলার কিন্তু থাকবে না, ঠিক আছে। পরের কোশ্চেন দেখে নেব। পরের কোশ্চেনে কি বলেছে, হুইচ অফ দ্য ফলোইং রুলস ইউজ টু ডিটারমাইন দ্য ফোর্স অন এ কারেন্ট ক্যারিং কন্ডাক্টর কেপ্ট ইনসাইড দ্য ম্যাগনেটিক ফিল্ড। তাহলে ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে যদি ফোর্স আমরা বের করতে হয়, বলের দিক যদি আমাদেরকে বের করতে হয়, তো দেখো, বলের দিক মানে ফ্লেমিং এর লেফট হ্যান্ড রুল, এবং যদি বলা হয় ইনডিউসড কারেন্টের দিক, তাহলে পরে কিন্তু ফ্লেমিং এর রাইট হ্যান্ড রুল। আমি এখানে লিখে দিচ্ছি, যদি বলা হয় তোমাকে ইনডিউসড কারেন্ট যদি বলা হয়, তাহলে পরে কিন্তু হবে ফ্লেমিং এর রাইট হ্যান্ড রুল, এবং যদি বলা হয়, সরি, এটা রাইট হ্যান্ড থাম রুল আছে, রাইট হ্যান্ড থাম রুল কখনোই না, ফ্লেমিং এর রাইট হ্যান্ড রুল, ঠিক আছে। রাইট হ্যান্ড থাম রুল আমি লিখে ফেলেছি, এখানে দাগিয়ে ফেলেছি, এটা হবে এটা হবে, অর্থাৎ ইনডিউসড কারেন্ট যদি হয়, তাহলে ফ্লেমিং এর রাইট হ্যান্ড রুল হবে, আর ফ্লেমিং এর লেফট হ্যান্ড রুল হচ্ছে এটা। ফ্লেমিং এর লেফট হ্যান্ড থেকে কিন্তু আমরা ডিরেকশন অফ ফোর্স, ঠিক আছে, বা মোশন, ডিরেকশন অফ মোশন কিন্তু আমরা পাবো ফ্লেমিং এর লেফট হ্যান্ড রুল থেকে। তাহলে রাইট হ্যান্ড রুল থেকে কিন্তু আমরা কি পাবো, ইনডিউসড কারেন্টের দিক পাবো, এবং লেফট হ্যান্ড থেকে কিন্তু আমরা পাবো কি, ডিরেকশন অফ মোশন, ঠিক আছে। তাহলে এই জিনিসগুলো কিন্তু তোমাদেরকে নোট করতে হবে। তাহলে বলেছে হুইচ অফ দ্য ফলোইং রুল ইউজ টু ডিটারমাইন দ্য ফোর্স অফ এ কারেন্ট ক্যারিং কন্ডাক্টর কেপ ইনসাইড দ্য ম্যাগনেটিক ফিল্ড। তাহলে উত্তর কি হবে, উত্তর হবে কিন্তু ফোর্স, আমাদের ফোর্স বলেছে, তাহলে পরে অপশন ডি হবে, ফ্লেমিং এর লেফট হ্যান্ড রুল হবে, ঠিক আছে। ফ্লেমিং এর লেফট হ্যান্ড রুল কিন্তু অপশন ডি উত্তর হয়ে যাবে। নেক্সট কোশ্চেন দেখে নেবো। নেক্সট কোশ্চেন বলেছে ডিরেকশন অফ দ্য ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন ডিউ টু দ্য স্ট্রেট কারেন্ট ক্যারিং কন্ডাক্টর ক্যান বি ডিটারমাইন বাই ইউজিং দ্য ডিরেকশন অফ দ্য ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন একটা স্ট্রেট কন্ডাক্টর আছে। তো ম্যাগনেটিক ফিল্ডে যদি ডিরেকশন জানতে হয়, তাহলে পরে আমাদের যেই রুল, যেই সূত্রটা ব্যবহার করতে হবে, সেটা হচ্ছে রাইট হ্যান্ড থাম রুল বা ম্যাক্সওয়েলের থাম রুল। কারণ কি, ম্যাক্সওয়েলের থাম রুল বলেছে, যদি আমরা একটা কোনো কারেন্ট ক্যারিং কন্ডাক্টরকে ধরি, ম্যাক্সওয়েলের থাম রুলকে তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি, ম্যাক্সওয়েল থাম রুলটা। তো এই তো দেখে নাও ম্যাক্সওয়েলের থাম রুল এখানে বলেছে যে আমরা যদি কোনো একটা পরিবাহী যার মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ হচ্ছে, সেটিকে যদি তড়িৎ প্রবাহের দিককে যদি আমরা বরাবর আমরা থামকে ধরি, এখানে যেমন দেখতে পাচ্ছ যে এই ডিরেকশনে তড়িৎ প্রবাহ হচ্ছে, তো থামকে আমরা তড়িৎ প্রবাহের দিক বরাবর ধরেছি। তাহলে বাদ বাকি আঙুলগুলো কিন্তু নির্দেশ করবে কাকে, নির্দেশ করবে ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশনকে নির্দেশ করবে। তাহলে এখানে বলছে ডিরেকশন অফ দ্য ম্যাগনেটিক ফিল্ড ডিউ টু স্ট্রেট কারেন্ট ক্যারিং কন্ডাক্টর ক্যান বি ডিটারমাইন বাই ইউজিং। তাহলে পরে স্ট্রেট কারেন্ট ফ্লো করছে কোনো একটা কন্ডাক্টরের মধ্যে দিয়ে, তাহলে পরে তার ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশনটাকে আমরা কিভাবে পাবো, ম্যাক্সওয়েল থাম রুল থেকে পাবো, এইভাবে কিন্তু আমরা পেয়ে যাবো। তো নেক্সট কোশ্চেনে ফোকাস করবো। নেক্সট কোশ্চেনে কি বলেছে, দ্য প্রসেস অফ প্রডিউসিং অ্যান্ড ইনডিউসড কারেন্ট, দ্য প্রসেস অফ প্রডিউসিং অ্যান্ড ইনডিউসড কারেন্ট, অর্থাৎ ইনডিউসড কারেন্ট তৈরি হওয়ার যে প্রসেস, চেঞ্জিং দ্য ম্যাগনেটিক ফিল্ড চেঞ্জ করে ইজ কল্ড, ঠিক আছে। তাহলে ইনডিউসড কারেন্ট তৈরি করার যে প্রসেস, কি চেঞ্জ করে, ম্যাগনেটিক ফিল্ডকে চেঞ্জ করে, সেটাকে কি বলা হয়?
তো দেখো এটা অবশ্যই উত্তর কি হবে, ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন। এবং এই যে ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন, এই লটি আমাদের সামনে আনে কিন্তু মাইকেল ফ্যারাডে, অর্থাৎ এম ফ্যারাডে, ঠিক আছে, এম ফ্যারাডে, এবং সালটা হচ্ছে 1831, ঠিক আছে। এবং এই যে তোমাদের ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশনের উপরে বেস করে কিন্তু ট্রান্সফরমার, মোটর, ঠিক আছে, জেনারেটর, ইন্ডাকশন, এই সমস্ত কিন্তু কাজ করে। তাহলে দ্য প্রসেস অফ প্রডিউসিং ইনডিউস কারেন্ট বাই চেঞ্জিং দ্য ম্যাগনেটিক ফিল্ড চেঞ্জ করে কারেন্ট তৈরি করার যে প্রসেস, সেটিকে বলা হয় ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন। এবং এটি কিন্তু আনে মাইকেল ফ্যারাডে আমাদের সামনে, ঠিক আছে, যেটাকে বলা হয় ফ্যারাডেস ল অফ ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন। এরপরে চলে আসবো নেক্সট কোশ্চেনে, দা বলা হয়েছে দ্য সার্কামফারেন্স অফ দ্য ম্যাগনেটিক ফিল্ড, ম্যাগনেটিক ফিল্ডের সার্কামফারেন্স অফ দ্য ম্যাগনেটিক ফিল্ড লাইন্স। তো ম্যাগনেটিক ফিল্ড লাইনের সার্কামফারেন্স অ্যাজ উই মুভ অ্যাওয়ে ফ্রম দ্য কারেন্ট ক্যারিং স্ট্রেট কন্ডাক্টর। তাহলে পরে এটি কি উত্তর হবে? তো দেখো বন্ধুরা, এই কোশ্চেনটি বোঝার আগে একটা কনসেপ্ট আগে তোমাদেরকে বুঝতে হবে। সেই কনসেপ্টটি কি, যে এই যে কোনো একটা কারেন্ট ক্যারিং কন্ডাক্টর থাকবে, ঠিক আছে, কোনো একটা কারেন্ট ক্যারিং কন্ডাক্টর থাকবে। তো কনসেপ্টটি হচ্ছে এরকম, যে একটা যদি কন্ডাক্টর থাকে, কারেন্ট ক্যারিং কন্ডাক্টর থাকে, তার চারপাশে যে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে, সেটা কিন্তু এরকম সার্কেলের মতো করে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে, এরকম সার্কেলের মতো করে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে, ঠিক আছে। তুমি মনে করে নাও এই একটা হচ্ছে তোমার লাইন রয়েছে, একটা বার বা একটা ম্যাগনেট রয়েছে। তো এই ম্যাগনেটের চারিপাশে কিন্তু এই যে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে কিন্তু এরকম সার্কেলের মতো তৈরি হবে। এবং এই সার্কেলের, তাহলে দেখো, যত সেন্টার থেকে দূরে যাবে তত সার্কেলগুলো বড় হবে, সার্কেলগুলো বড় হওয়া মানে কি সার্কামফারেন্সও বড় হবে, তাই তো, সার্কামফারেন্সও বৃদ্ধি পাবে। তাই এই জন্য বলেছে দ্য সার্কামফারেন্স ম্যাগনেটিক ফিল্ড লাইন্স অ্যাজ উই মুভ অ্যাওয়ে ফ্রম দ্য কারেন্ট ক্যারিং স্ট্রেট কন্ডাক্টর। তাহলে এই যে কারেন্ট ক্যারিং কন্ডাক্টরের পাশে এই যে তোমার ম্যাগনেটিক ফিল্ড লাইনগুলো তৈরি হচ্ছে, তাহলে এটা যদি এরকম সার্কুলার হয়, কনসেন্ট্রিক সার্কেল হয়, তাহলে এই কনসেন্ট্রিক সার্কেলগুলো যদি এই যে লাইন থেকে যত দূরে যাবে তত কি হবে, এর রেডিয়াস বৃদ্ধি পাবে। রেডিয়াস বৃদ্ধি পাওয়ার জন্য সার্কেলগুলোর সাইজ বড় হবে, এবং সার্কেলগুলোর সাইজ বড় হওয়ার জন্য কি সার্কামফারেন্সও বৃদ্ধি পাবে। তাহলে কি হবে, ইনক্রিজ হবে। অপশন বি তোমার উত্তর হয়ে যাবে এই কোশ্চেনের রেসপেক্টে। এরপরে চলে আসবো নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন কি বলেছে, নেক্সট কোশ্চেনে বলেছে দ্য ম্যাগনিটিউড অফ দ্য ফোর্স দ্যাট অ্যাক্টস অন দ্য আর্মস অফ অ্যান আর্মেচার ইজ দ্য ম্যাক্সিমাম হোয়েন দ্য লেন্থ অফ দ্য আর্ম আর, ঠিক আছে। তো কি বলেছে, ম্যাগনিটিউড অফ দ্য ফোর্স দ্যাট অ্যাক্টস অন দ্য আর্মের উপরে যেই ফোর্সটা লাগছে সেটা ম্যাক্সিমাম হতে গেলে লেন্থ অফ দ্য আর্ম কি হতে হবে, ঠিক আছে। তাহলে দেখো, এই কোশ্চেনের যেটি সঠিক উত্তর আসবে সেটি হচ্ছে অপশন বি। অপশন বিতে কি বলেছে, পারপেন্ডিকুলার টু দ্য ম্যাগনেটিক ফিল্ড। কারণ কি, এখানে তোমাদেরকে মনে রাখতে হবে যে সবসময় কিন্তু এই যে ম্যাগনেটিক ফিল্ড, তো ব্যাপারটা কি, ব্যাপারটা হচ্ছে যে ম্যাগনেটিক ফিল্ড, ইনডিউসড কারেন্ট এবং তোমার ফোর্সের দিক, ঠিক আছে, বা মোশন ডিরেকশন, এরা পরস্পরের সাথে কিন্তু 90 ডিগ্রিতে থাকে। তাহলে এখানে উত্তর কি হয়ে যাবে, পারপেন্ডিকুলার টু দ্য ম্যাগনেটিক ফিল্ড উত্তর হয়ে যাবে, ঠিক আছে। নেক্সট কোশ্চেনে যাব। নেক্সট কোশ্চেনে যাওয়ার আগে এই কোশ্চেনটা দেখে নেব কি বলেছে। কনসিডার দ্য ফলোইং স্টেটমেন্ট। দেখো, এই যে এই ধরনের স্টেটমেন্ট কিন্তু তোমাদের প্রচুর এসেছিল গতবারের পরীক্ষায়, সুতরাং এই স্টেটমেন্টগুলো কিন্তু খুব ভালোভাবে দেখার দরকার আছে। বলেছে কনসিডার দ্য ফলোইং স্টেটমেন্ট অ্যাবাউট দ্য ইলেকট্রিক জেনারেটর। সবার আগে বলি, এই যে ইলেকট্রিক জেনারেটর কিন্তু চলে ফ্যারাডেস ল এর উপরে বেস করে, ঠিক আছে। তাই ইলেকট্রিক জেনারেটর কিন্তু ফ্যারাডেস ল এর উপরে বেস করে চলে। এবং জেনারেটরে কি হয়, জেনারেটরে কি কোন এনার্জি, মেকানিক্যাল এনার্জি কিন্তু ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্ট হয়। এবং তার সাথে সাথে মনে রাখতে হবে যে এই যে ইলেকট্রিক জেনারেটরে যে ইনডিউসড কারেন্ট তৈরি হয়, সেই ইনডিউসড কারেন্টের ডিরেকশন আমরা কিভাবে পাই, ফ্লেমিং এর রাইট হ্যান্ড রুল থেকে কিন্তু আমরা পাই ইনডিউসড কারেন্টের দিক, ঠিক আছে। এই হচ্ছে জেনারেটর সম্পর্কে ইম্পর্টেন্ট ইনফরমেশন। এবার আমরা এই যে এ নাম্বার স্টেটমেন্ট এবং বি স্টেটমেন্ট দুটোকে আমরা পড়বো, তার রেসপেক্টে কোনটি উত্তর হয় সেটা আমরা দেখে নেব। তাহলে এ নাম্বার স্টেটমেন্টে কি বলেছে, আফটার এভরি হাফ রোটেশন দ্য কারেন্ট ইন দ্য রেসপেক্টিভ আর্মস কয়েল রিভার্স ইটস ডিরেকশন। তো দেখো, প্রত্যেক হাফ রোটেশনের পরে কিন্তু কারেন্টের ডিরেকশন চেঞ্জ হয়, অর্থাৎ জেনারেটর কি করে, কিন্তু কি কারেন্ট তৈরি করে, এসি কারেন্ট তৈরি করে। যদি কিন্তু আমাদের ডিসি কারেন্ট তৈরি করতে হয় তাহলে পরে কিন্তু আমাদের একটা স্প্লিট রিং বা কমিউটেটরের সাহায্য নিতে হবে, তাহলে পরে কিন্তু কারেন্টের ডিরেকশন আর অল্টার হবে না। তাহলে জেনারেটর না হলে, যদি আমরা স্প্লিট রিং না লাগাই, তাহলে কি হবে, জেনারেটর কিন্তু অলওয়েজ এসি কারেন্ট প্রডিউস করতে থাকবে, এবং স্প্লিট রিং লাগালে পরে কিন্তু কারেন্টের ডিরেকশন আর অল্টার হবে না, টাইমের রেসপেক্টে কারেন্টের ডিরেকশন সেম থাকবে। তার ফলে কিন্তু আমরা ডিসি কারেন্ট বা ডাইরেক্ট কারেন্ট পাবো। তাহলে অপশন এ, এই স্টেটমেন্টটা কিন্তু একদিকে কারেক্ট। অপশন বি তে যদি আমরা যাই, অপশন বি তে বলছে ডিরেকশন অফ দ্য ইনডিউসড কারেন্ট ইন দ্য কয়েল ক্যান বি ফাউন্ড
বাই ইউজিং দ্য ফ্লেমিং রাইট হ্যান্ড রুল, যেটা তোমাদেরকে কোশ্চেনটা বলার আগেই আমি প্রথমে বললাম যে ইনডিউসড কারেন্টের ডিরেকশন কিন্তু আমরা পাবো কিভাবে, ইনডিউসড কারেন্টের ডিরেকশন কিন্তু আমরা পাবো ফ্লেমিং এর রাইট হ্যান্ড রুল থেকে, ঠিক আছে। এবং মোটরের ক্ষেত্রে ফ্লেমিং এর লেফট হ্যান্ড রুল, ইনডিউসড কারেন্টের পাবো হচ্ছে ফ্লেমিং এর রাইট হ্যান্ড রুলের উপরে ভিত্তি করে। তাহলে আমরা দেখতে পেলাম কি অপশন এও কারেক্ট হলো, অপশন বি অর্থাৎ এ এবং বি দুটোই কিন্তু আমার কারেক্ট হলো। এবার আমরা খুঁজবো কোথায় এ এবং বি দুটোকে কারেক্ট নেওয়া হয়েছে। অপশন এতে নেই, অপশন বিতে দেখো বলা হয়েছে বোথ এ অ্যান্ড বি, ঠিক আছে। অপশন বিতে রয়েছে বোথ এ অ্যান্ড বি, তাহলে অপশন বি তোমার উত্তর হয়ে যাবে, কারেক্ট উত্তর, ঠিক আছে। এরপরে চলে আসবো নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেনে কি বলেছে দেখে নেবো। নেক্সট কোশ্চেনে বলেছে যে দ্য প্রেজেন্স অফ ম্যাগনেটিক ফিল্ড ক্যান বি ডিটারমাইন্ড। তো ম্যাগনেটিক ফিল্ডের উপস্থিতি অর্থাৎ কোনো একটা জায়গায় ম্যাগনেটিক ফিল্ড আছে কিনা সেটা আমরা কি করে বুঝতে পারবো, ম্যাগনেটিক নিডলের সাহায্যে। এবং এর সাথে আরো যে সমস্ত রিলেটেড কোশ্চেনগুলো তোমাদেরকে নোট করতে হবে সেটা হচ্ছে গ্যালভানোমিটার। গ্যালভানোমিটার কি করে, স্মল কারেন্টকে ডিটেক্ট করে, ঠিক আছে। স্মল কারেন্টকে ডিটেক্ট, কারেন্টের ডিরেকশনকে ইন্ডিকেট করে এবং স্মল কারেন্টকে ডিটেক্ট করতে কাজে লাগে। ভোল্টমিটার কি করে, ভোল্টমিটার হচ্ছে ভোল্টেজকে মাপতে সাহায্য করে। এবং অ্যামমিটার কি করে, অ্যামমিটার হচ্ছে কারেন্টকে মাপতে সাহায্য করে, ঠিক আছে। এবং একটা জিনিস মনে রাখতে হবে, এই যে ভোল্টমিটার যখন আমরা সার্কিটে ফিট করব, ঠিক আছে, তখন কিন্তু ভোল্টমিটারকে সিরিজে ফিট করা হয়, ঠিক আছে। ভোল্টমিটারকে সিরিজ না, ভোল্টমিটারকে যখন আমরা ফিট করব, ভোল্টমিটারকে কিন্তু প্যারালালি ফিট করব, ঠিক আছে, প্যারালালি ফিট করব। অ্যামমিটারকে যখন ফিট করব তখন কিন্তু সিরিজে ফিট করব। কারণ কি, আমরা জানি যে সিরিজের ক্ষেত্রে ধরো সাপোজ এই যে একটা রেজিস্ট্যান্স আছে, এই কনসেপ্টগুলো কিন্তু বন্ধুরা মনে রাখবে। ধরো এরকম একটা রেজিস্ট্যান্স আছে, এরকম রেজিস্ট্যান্স অনেকগুলো থাকলো, এর পাশে কিন্তু এরকম ভাবে সিরিজে আমরা অ্যামমিটারকে ফিট করব। কারণ কি, আমরা জানি সিরিজের ক্ষেত্রে কি হয়, প্রত্যেকটি রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে কিন্তু ইকুয়াল পরিমাণ কারেন্ট যায়, ঠিক আছে। এবং ভোল্টেজ কার সেম থাকে, ভোল্টেজ কিন্তু সেম থাকে প্যারালাল সার্কিটের জন্য, অর্থাৎ প্যারালাল সার্কিটে ভোল্টেজ থাকে সেম। তাহলে ভোল্টেজ যদি আমাকে মাপতে হয় তাহলে কিন্তু আমাকে প্যারালালি এটাকে ফিট করতে হবে, ঠিক আছে, এরকম ভাবে, ঠিক আছে। তো এখানে কিন্তু কারেন্টটা দেখো ডিভাইড হয়ে যায়। প্যারালাল সার্কিটে কি হয়, কারেন্ট এখানে যদি আই থাকে তাহলে আইটা কিন্তু এখানে I1 এবং I2 তে ভেঙে যাবে। তাহলে পরে প্যারালাল সার্কিটের ক্ষেত্রে ভোল্টেজ কনস্ট্যান্ট থাকে, সিরিজের ক্ষেত্রে কিন্তু কারেন্ট কনস্ট্যান্ট থাকে। এবং যখন আমরা ভোল্টেজকে মাপবো তখন আমরা কি করব, প্যারালালি ইউজ করব ভোল্টমিটারকে। আর সিরিজে যখন আমরা অ্যামমিটারকে লাগাবো তখন কিন্তু আমরা কারেন্ট মাপতে পারবো, ঠিক আছে। এই কনসেপ্টগুলো মনে রাখবে। এবং গ্যালভানোমিটার কারেন্টকে ডিটেক্ট করে। তাহলে দেখো এখানে উত্তর কি হবে, ম্যাগনেটিক নিডল, অপশন সি কিন্তু উত্তর হবে। এই কোশ্চেনের উত্তর অপশন সি হবে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন চলে যাবো। নেক্সট কোশ্চেনে বলেছে হুইচ অফ দ্য ফলোইং ইজ আর কারেক্ট কনক্লুশন ফ্রম দ্য। তো দেখো এই কোশ্চেনটি পড়ার আগে তোমাদেরকে একটি কনসেপ্ট বুঝতে হবে। সেই কনসেপ্টটি হচ্ছে এই যে ওরস্ট্যাটের যে এক্সপেরিমেন্টের যে কনক্লুশন, সেই কনক্লুশনটা কি, ওরস্ট্যাট হচ্ছে সর্বপ্রথম ইলেকট্রিসিটি এবং ম্যাগনেটিজমের মধ্যে একটা রিলেশন খুঁজে পায়। সেটি হচ্ছে উনি বলেন যে কোনো একটা কারেন্ট ক্যারিং কন্ডাক্টর, যদি মানে একটা কন্ডাক্টর আছে যার মধ্যে দিয়ে কারেন্ট প্রবাহিত হচ্ছে, সেটিকে যদি কোনো একটা ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে রাখা হয় সেটি ডিফ্লেক্টেড হয়। এবং এটা থেকে উনি এই সিদ্ধান্তে উপস্থিত হন যে যেহেতু কারেন্ট ক্যারিং কন্ডাক্টরটি ডিফ্লেক্ট হচ্ছে, তার মানে কি এর মধ্যে কিন্তু একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হচ্ছে, তাই জন্য ম্যাগনেটকে বিকর্ষণ করছে, ঠিক আছে। তো হুইচ অফ দ্য ফলোইং কারেক্ট কনক্লুশন ফ্রম দ্য ওরস্ট্যাট এক্সপেরিমেন্ট। তাহলে এই ওরস্ট্যাটের এক্সপেরিমেন্টের সাপেক্ষে কোন কনক্লুশনগুলো কারেক্ট। এক নম্বর অপশনে কি বলেছে, ম্যাগনেটিক কম্পাস বা নিডেলকে প্লেসড অ্যালং দ্য সাইড অফ দ্য কারেন্ট ক্যারিং কন্ডাক্টর। একটা কারেন্ট ক্যারিং কন্ডাক্টর যদি পাশে রাখা হয় তাহলে ডিফ্লেক্ট করবে। ডিফ্লেক্ট অবশ্যই করবে, কারণ কি কারেন্ট ক্যারিং কন্ডাক্টর অলরেডি একটা ম্যাগনেটে পরিণত হবে, তার মধ্যে যদি ম্যাগনেটিক কম্পাসকে রাখে তাহলে ডিফ্লেক্ট হবে। তাহলে অপশন 1 নাম্বার কারেক্ট। অপশন 2 কি বলেছে, এ কারেন্ট ক্যারিং কন্ডাক্টর উইল প্রডিউস ম্যাগনেটিক ফিল্ড অ্যারাউন্ড ইট। তাহলে একটা কারেন্ট ক্যারিং কন্ডাক্টর তার চারিদিকে একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি করে, তাহলে এইটাও ঠিক। অপশন 3 কি বলেছে দেখে নেব। অপশন 3 বলেছে দ্য ডিরেকশন অফ দ্য ডিফ্লেকশন অফ দ্য কম্পাস নিডল প্লেসড অ্যালং দ্য সাইড অফ দ্য কারেন্ট ক্যারিং কন্ডাক্টর ডাজ নট চেঞ্জ উইথ দ্য রিভার্সাল ইন দ্য ডিরেকশন অফ দ্য কারেন্ট। অর্থাৎ কারেন্টের ডিরেকশন চেঞ্জ করলে পরেও ডিফ্লেকশনের ডিরেকশন চেঞ্জ হয় না, তাহলে এটা কিন্তু সঠিক না। তাহলে অপশন 1 এবং 2 কিন্তু সঠিক। তাহলে অপশন 1 এবং 2 সঠিক। তাহলে অপশন এ তে আছে অপশন অনলি 1 and 2 কারেক্ট। তাহলে অপশন এ কিন্তু উত্তর হয়ে যাবে, ঠিক আছে। অপশন এ কিন্তু তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে। এরপরে নেক্সট কোশ্চেন দেখে নেবো। নেক্সট কোশ্চেন কি বলেছে, নেক্সট কোশ্চেনে বলেছে when the magnetic is moved into a coil connected to a galvanometer, the current induced in the coil.
দ্য ইনডিউসড কারেন্ট ডাজ নট ডিপেন্ডস অন হুইচ অফ দ্য ফলোয়িং। তাহলে কি বলেছে, যখন একটা ম্যাগনেটিক মুভড ইনটু এ কয়েল, মানে একটা যখন কোনো একটা ম্যাগনেট একটা কয়েলের মধ্যে ঘুরতে থাকে, তার ফলে কি হয়, কারেন্ট তৈরি হয়। কার সূত্র মেনে তৈরি হয়, ফ্লেমিং এখানে হচ্ছে ফ্যারাডেস ল অফ ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন মেনে কিন্তু কারেন্ট তৈরি হয়। তাহলে এই যে ইনডিউস কারেন্ট তৈরি হচ্ছে সেটি ডিপেন্ড করে না কার উপরে, ঠিক আছে, এই যে ইনডিউস কারেন্ট তৈরি হচ্ছে সেই কারেন্টটি ডিপেন্ডস করবে না কার উপরে। তাহলে এখানে দেখো অপশন এতে বলেছে নাম্বার অফ টার্নস অন দ্য কয়েল। তো নাম্বার অফ টার্ন যদি থাকে তাহলে পরে কি হবে, কয়েলটার ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটিটা বাড়বে, ঠিক আছে, তাহলে এটার উপরে অবশ্যই ডিপেন্ড করবে, ঠিক আছে। নেক্সট হচ্ছে স্পিড অ্যান্ড মুভমেন্ট অফ দ্য ম্যাগনেট, স্পিডের উপরে অবশ্যই ডিপেন্ড করবে। রেজিস্ট্যান্স অফ দ্য গ্যালভানোমিটার কানেক্টেড টু দ্য কয়েল, ঠিক আছে, রেজিস্ট্যান্সের উপরে নির্ভর করবে না, গ্যালভানোমিটারের রেজিস্ট্যান্সের উপর নির্ভর করবে না। গ্যালভানোমিটারের যদি রেজিস্ট্যান্স থাকে তাহলে পরে কি হবে, গ্যালভানোমিটার সঠিক কারেন্টকে মাপতে পারবে না, ইনডিউসড কারেন্টকে মাপতে পারবে না, কিন্তু তার জন্য কিন্তু কারেন্ট সৃষ্টিতে কোনো বাধা পড়বে না, ঠিক আছে। আর দ্য পোল স্ট্রেংথ অফ দ্য ম্যাগনেট এটার উপরেও ডিপেন্ড করবে, তাহলে কিন্তু ডিপেন্ড করবে না কিন্তু রেজিস্ট্যান্স অফ দ্য গ্যালভানোমিটার রেজিস্ট্যান্সের উপর নির্ভর করবে না। তাহলে অপশন সি কিন্তু উত্তর হবে না, বাদবাকি এ বি কিন্তু সি এর সঠিক নির্যাস। তাহলে এখানে বলেছে তোমাদের কি, এখানে বলেছে হুইচ অফ দ্য ফলোইং ফ্যাক্টর ডাজ নট ডিপেন্ড, তো ডিপেন্ড করে না, তো ডিপেন্ড করে না সি। তাহলে এই কোশ্চেনের রেসপেক্টে উত্তর হবে সি। কিন্তু কোন কোন এই এক এ বি এবং ডি কিন্তু এটা কিন্তু সঠিক কনসেপ্ট, এই কনসেপ্টগুলো কিন্তু মনে রাখতে হবে। পরের কোশ্চেনে চলে যাব, অ্যামং দ্য ফলোইং সিচুয়েশন পোটেনশিয়াল ডিফারেন্স ইনডিউস ইন দ্য ক্লোজড কন্ডাক্টিং কয়েল হোয়েন। তাহলে অ্যামং দ্য ফলোইং সিচুয়েশন, এই যে তোমাকে বিভিন্ন সিচুয়েশন গুলো দেওয়া হয়েছে, বলেছে পোটেনশিয়াল ডিফারেন্স অর্থাৎ বিভব প্রভেদ ইনডিউসড ইন এ ক্লোজড কন্ডাক্টিং কয়েল হোয়েন, কখন পোটেনশিয়াল ডিফারেন্স বা বিভব প্রভেদ সৃষ্টি হবে একটা ক্লোজ কন্ডাক্টিং কয়েলের মধ্যে, ঠিক আছে। ডিফারেন্ট তোমার অপশনগুলো দেওয়া রয়েছে, সেগুলো আমরা পড়বো এক এক করে। তো দেখো অপশন এ থেকে শুরু করব। অপশন এতে কি বলেছে, আইদার দ্য বার ম্যাগনেট ইজ মুভ টুয়ার্ডস দ্য ক্লোজড কয়েল অর দ্য ক্লোজড কয়েল ইজ মুভ টুয়ার্ডস দ্য বার ম্যাগনেট, ঠিক আছে, তাহলে পরে কিন্তু হবে। দেখো অ্যামং দ্য ফলোইং সিচুয়েশন পোটেনশিয়াল ডিফারেন্স ইনডিউস ইন দ্য ক্লোজ কন্ডাক্টিং কয়েল, তাহলে একটা ক্লোজ কন্ডাক্টিং কয়েলে যদি পোটেনশিয়াল ডিফারেন্স তৈরি হতে হয় তাহলে কি করতে হবে, হয় বার ম্যাগনেটটা মুভ করবে কোথায়, ক্লোজ কয়েলের মধ্যে, অথবা ক্লোজ কয়েলটা মুভ করবে বার ম্যাগনেটের দিকে, ঠিক আছে। এই কন্ডিশনে কিন্তু পোটেনশিয়াল ডিফারেন্স তৈরি হবে। তাহলে অপশন এ কিন্তু তোমার সঠিক উত্তর হয়ে যাবে, বাদ বাকি অপশনগুলো আর পড়ার কিন্তু কোনো দরকার নেই। তো বন্ধুরা আজকের ক্লাসে এইটুকুই থাকবে, পরের ক্লাসে আমি আর বাদবাকি যেগুলো রয়েছে সেগুলো আরো অনেকটা এগিয়ে নিয়ে যাব, ঠিক আছে। তো ক্লাস কেমন লাগছে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও, ভালো লাগছে তো সেটাও কমেন্ট করে জানাও, খারাপ যদি লাগে সেটাও কমেন্ট করে জানাও, ক্লাসের গুণগত মান কিভাবে আরো আপডেট করা যাবে সেটাও তোমরা কমেন্ট করে কিন্তু অবশ্যই আমাকে জানিও। এবং এইরকমই যদি আপডেটেড ভিডিও চাও তাহলে পরে কিন্তু এর পিডিএফ চাও তাহলে পরে টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও। টেলিগ্রাম চ্যানেলে জয়েন হওয়ার লিঙ্ক ইস ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি তোমাদেরকে প্রোভাইড করে দেবো। থ্যাঙ্কস ফর ওয়াচিং, পরের ভিডিওতে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে।